স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 2020-21 শিক্ষাবর্ষে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম ক্লাস আজকে। তো তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা জানো যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, এটা তোমাদের দ্বিতীয় সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে যেটা সায়েন্স আর্টস কমার্স সবাইকে নিতে হয়, যেমন বাংলা, ইংলিশ, আইসিটি। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে যেটা শুধুমাত্র বিভাগ ভিত্তিক নিতে হয় কিন্তু নেওয়া বাধ্যতামূলক, সেগুলো দ্বিতীয় সাবজেক্ট, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। তৃতীয় সাবজেক্ট অর্থাৎ এটা অপশনাল কিন্তু যে কোনো একটা নেওয়া বাধ্যতামূলক এবং এটা তোমার পরীক্ষায় 100% মার্ক আর কি ক্যারি করতে হয়, তোমার টোটাল রেজাল্টের উপর প্রভাব বিস্তার করে। সেটা হচ্ছে আমাদের ফিনান্স অথবা মার্কেটিং। আর চতুর্থ সাবজেক্ট যেটা হচ্ছে তুমি ফেল করলেও কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। এইটার মার্ক তোমার যদি কোনো কারণে অন্য কোনো সাবজেক্টে A+ ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, তাই না? তো তোমরা এটা জানো। এই হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট আর কি। তো আমাদের সেকেন্ড সাবজেক্টে নিয়ে আলোচনা করছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র। এটা 100 মার্কস। এর 30 মার্কস হচ্ছে MCQ, 70 মার্কস হচ্ছে আমাদের সিকিউ। এই প্রথম এটাতে আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো আর সেকেন্ড ইয়ারে আমাদের সেকেন্ড পেপার পড়বো। তো বইটার নাম হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি এটা স্যার যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার? হ্যাঁ, আমাদের কলেজে এখন পর্যন্ত সিলেবাস এইভাবেই আমরা মেনটেন করছি, ঠিক আছে? তার মানে কি স্যার তার মানে কি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে যে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড মানে গ্রামার যেটা সেটা সেকেন্ড ইয়ারে পড়বে এরকম? রাইট, হ্যাঁ এরকম, ঠিক ধন্যবাদ আছে। স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখো যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, তাহলে ও দিয়ে দুইটা ভাগ করা আছে, একটা হচ্ছে ব্যবসা সংগঠন আর একটা হচ্ছে ব্যবস্থাপনা। তো ফার্স্ট পেপারে অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে ব্যবসা সংগঠন সংক্রান্ত আলোচনা। সংগঠন কাকে বলে, সংগঠন কোন পরিবেশে ভালো, কোন পরিবেশে কেমন সংগঠন উপযোগী, বা কোন পরিবেশ ব্যবসা সংগঠনকে ব্যবসাকে কিভাবে প্রভাব বিস্তার করে, মালিকানার ভিত্তিতে সংগঠনের প্রকারভেদ, এখন ব্যবসা করতে চাইলে কি কি সহযোগিতা লাগবে, হ্যাঁ, তুমি ব্যবসায়ী হিসেবে পরিবেশের প্রতি কেমন হচ্ছে অবদান আছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমাদের প্রথম পত্রে। দ্বিতীয় পত্রে আলোচনা হবে তুমি এই ব্যবসায় কিভাবে সফলতা অর্জন করতে পারবে, তুমি কিভাবে ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, ব্যবসার সফলতা অর্জন করতে পারবে কিভাবে, সে সংক্রান্ত আলোচনা আমাদের দ্বিতীয় পত্রে আলোচনা, অর্থাৎ কমপ্লিট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা। তো চলে যায় আমাদের এই প্রথম পত্রে বই অধ্যায় আছে হলো 12টা। কয়টা অধ্যায় আছে প্রথম পত্রে? 12টা। আর দ্বিতীয় পত্রে অধ্যায় আছে 10টা। তো আমরা 12টা অধ্যায় আমরা খুব মনোযোগ সহকারে যদি প্রত্যেকটি ক্লাসে আমরা অ্যাটেন্ড করি, কোনোটা ক্লাস যদি তোমাদের গ্যাপ না পড়ে, তাহলে আমি নিশ্চিত যে তোমাদের বাসায় শুধুমাত্র অল্প একটু একবার যদি চোখ বুলিয়ে দেখো, তোমার পড়ার সাথে সাথে হয়ে যাবে। ইভেন তুমি এই ক্লাসে যদি মনোযোগী হও, মনোযোগ সহকারে শুনো, তাহলে দেখবে যে হচ্ছে তুমি ইজিলি পড়াগুলো এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো আমরা ক্লাসে চলে যাই, যে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি আছে আমরা একটু দেখবার চেষ্টা করি। হ্যাঁ, আজকে আমাদের ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা।
প্রথম পর্ব। এখানে আজকে আলোচনা করার কথা ব্যবসার ধারণা, বৈশিষ্ট্য, শাখা এবং শিল্প নিয়ে আলোচনা করার কথা। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ সহকারে শুনবে। আমরা এই অধ্যায়টি পড়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা কি কি শিখব, আলোচ্য বিষয় ও শিখন ফল। তোমরা একটু খেয়াল রাখবে আমি লেকচারগুলো কিভাবে উপস্থাপন করছি, সবাই একটু খেয়াল রাখবে। এবং প্রত্যেকটি অধ্যায়ের প্রথম ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসছিলাম যে আলোচ্য বিষয়গুলো কি কি। আমরা এই প্রথম অধ্যায়ে 3টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা হবে ব্যবসায় কি, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসার আওতা হিসেবে শিল্প। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ব্যবসার আওতা হিসেবে বাণিজ্য, ব্যবসার কার্যাবলী। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব ব্যবসার সামাজিক দায়িত্ব, গুরুত্ব, সামাজিক ব্যবসার সামাজিক ব্যবসা কি, সামাজিক ব্যবসার প্রবক্তা এবং শর্তগুলো কি কি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আজকের আলোচনার বিষয় ব্যবসায় কি। চলো, যেহেতু ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, তাহলে আমরা প্রথমেই জানবো ব্যবসায় কাকে বলে। ব্যবসার পরিচিতি, মৌলিক ধারণা। সবাই কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। একটু মনোযোগ সহকারে শুনবে। আজকে দেখো যে তোমাদের ক্লাসটা নিশ্চয়ই অনেক ভালো লাগবে। দেখো, ব্যবসার ইংলিশ শব্দ হচ্ছে বিজনেস। বিজি মানে হচ্ছে ব্যস্ত, আর বিজিনেস মানে হচ্ছে ব্যস্ততা। ঠিক আছে, যেমন আমি তোমাদের সাথে ক্লাস নেওয়ার কাজে ব্যস্ত আছি, মা বাসায় রান্নার কাজে ব্যস্ত আছে। আচ্ছা বলো দেখি, মা রান্না করছে কিন্তু কোনো এই রান্না করে কি কোনো অর্থ ইনকাম হবে? না স্যার। না, তাই না? মা রান্না করছে, তোমরা একটু করে খাবে, এই খাওয়া রান্না করার সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো হচ্ছে হ্যাঁ, তাহলে এই যে অর্থনৈতিক যেহেতু সম্পর্ক নেই, মার ব্যস্ততা আছে, কিন্তু এই ব্যস্ততাকে আমরা ব্যবসায় বলবো না। কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে ইংরেজি বিজনেস শব্দের অর্থ হচ্ছে ব্যস্ততা। তাহলে মুনাফা অর্জনের যে ব্যস্ততার পেছনে আমাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, কোনো হচ্ছে মুনাফা অর্জনের সাথে সংশ্লিষ্ট নয়, সেই ব্যস্ততাকে আমরা ব্যবসায় বলবো না, বা সেই বিজনেসকে আমরা ব্যবসায় হিসেবে আখ্যায়িত করব না। তাহলে কোন ব্যস্ততাকে আমরা ব্যবসা হিসেবে আখ্যায়িত করব? যে ব্যস্ততার পেছনে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, এবং বৈধভাবে সেই কর্মকাণ্ড পরিচালিত হবে। সেই কর্মকাণ্ডকে বা সেই ব্যস্ততাকে আমরা ব্যবসায় বলবো। তোমরা কি বুঝতে পারছো? যেমন হচ্ছে আমি তোমাদের ক্লাস নেওয়ার কাজে ব্যস্ত, তাই না? এখানে কোন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে? না। না। এখানে কোনো ঝুঁকি আছে? না। তারপর হচ্ছে এখানে কোনো মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য আছে? না স্যার। যেহেতু আমি মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে এই ধরনের ব্যস্ততার পরিচালিত করছিলাম, বা আমি ব্যস্ত নই, সুতরাং আমার ব্যস্ততাকে অর্থাৎ আমার বিজনেসকে আমরা ব্যবসা হিসেবে আখ্যায়িত করব না। কি ঠিক আছে তো? তাহলে কাকে আমরা ব্যবসা হিসেবে আখ্যায়িত করব? যদি আমার ব্যস্ততার পেছনে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে, ঝুঁকি থাকে, আইনগত বৈধতা থাকে, এবং সর্বোপরি প্রথম উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন, তাহলে সেই ব্যস্ততাকে আমরা বলবো ব্যবসায়। ঠিক আছে, তাহলে তুমি ব্যবসায় বলতে পারো অথবা ব্যবসায় বলতে পারো, দুটা ভাবেই বলা যাবে। তাহলে আমরা কি বলতে পারি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকাকে ব্যবসায় বলে। এই যে ব্যস্ততা বলছে, সেই ব্যস্ত থাকাকে ব্যবসায় বলে। এখন ধরো একজন ব্যক্তি হিরোইনের ব্যবসা করছে, হিরোইন চোরাচালান, অর্থাৎ ভারত থেকে গৌড় আমদানি করছে, হিরোইন আমদানি করছে। আচ্ছা বলো দেখি, হিরোইন আমদানি করতে, গৌড় আমদানি করতে টাকা লাগবে না? তার মানে এটা অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, এখানে ঝুঁকি আছে, পুলিশ ধরতে পারে, এখানে ক্রয় বিক্রয় করলে মুনাফা অর্জন করতে পারবে, কিন্তু আইনগত বৈধতা আছে? বৈধতা নেই। সুতরাং এই কর্মকাণ্ডকে আমরা ব্যবসায় বলবো না, আমরা ব্যবসায় বলবো না। তারপরেও যখন আমরা পত্র পত্রিকা খুঁজি, আমরা টিভি দেখি,
যখন চোরদেরকে ধরে, ডাকাতদেরকে ধরে, তখন আমরা শুনি কি তারা চোরাচালানের ব্যবসা করে, এটা সেটা, তাই না? চোরাচালানের ব্যবসা করে। এই যে ব্যবসা শব্দটা ওরা ভুলক্রমে এখানে ব্যবহার করে, কিন্তু আমরা যেহেতু ব্যবসার স্টুডেন্ট, ব্যবসা শিক্ষার ছাত্র, আমরা কিন্তু এটার ভালো করে জানবো যে আসলে অর্থনৈতিক কাণ্ডটাকে ব্যবসা হিসেবে আখ্যায়িত করতে চাইলে কি করতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে একটা ব্যস্ততাকে ব্যবসা হিসেবে আখ্যায়িত করতে চাইলে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, ঝুঁকি গ্রহণ করতে হবে, আইনগত বৈধতা থাকতে হবে, এবং কি থাকতে হবে? অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমার টাকা লাগবে, বিক্রয় করবে, ক্রয় করবে, এতে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে। এবং এমন কাজ করবে যেখানে তোমাকে পুলিশ তাড়া করবে না, এবং এমন কাজ করবে যেখানে লাভও হতে পারে, লসও হতে পারে। আলটিমেটলি লাভ লসের ঝুঁকি নিয়ে আমি মুনাফা অর্জন করব। এই বৈশিষ্ট্যগুলো যে ব্যস্ততার মধ্যে থাকবে সেটাকে আমি ব্যবসা হিসেবে আখ্যায়িত করব। তোমাকে সবাই বুঝতে পেরেছো এই কথাগুলো? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন নেই? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, প্রাইভেটে টিচাররা যে পড়ায় ওইটাও কি ব্যবসা হবে? এখন প্রাইভেট, আচ্ছা আসতেছি, ওটা হলো প্রত্যক্ষ সেবা, হ্যাঁ ব্যবসার মধ্যে পড়বে। কারণ হচ্ছে যে একজন শিক্ষক যখন একটা কোচিং ভাড়া করে বসে তখন স্টুডেন্টদেরকে পড়ায়, তখন দেখো যে কোচিং ভাড়া দিতে হয়, 5,000 টাকা মাসে ভাড়া দিতে হবে। এখন অন্ততপক্ষে মিনিমাম তাকে 5টা স্টুডেন্ট পড়াতে হবে। এখন কোন স্টুডেন্ট যদি না আসে তাহলে বলো দেখি তার নিজ পকেট থেকে দিতে হবে কিনা? রাইট। এইখানে সে যত স্টুডেন্ট আসবে তার তত ইনকাম হবে। এখন ধরো তোমাদের যে আমি ক্লাস নিচ্ছি, এখানে তোমরা আছো ধরো 42 জন, এখন যদি 142 জন হয় আমার কি পকেট ভারী হবে? না। এখন যদি 2 জন এখানে অ্যাটেন্ড করে আমার পকেট কি খালি হবে? না স্যার। আমার লাভও নেই, লসও নেই। লাভ লসের উদ্দেশ্য নিয়ে আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি না, সুতরাং এটা আমার ব্যবসা নয়, কিন্তু ওইটা হচ্ছে ওদের ব্যবসা। ঠিক আছে? ওকে, নেক্সট। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পাইলাম? আমরা একটু আগেই দেখলাম মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, আইনগত বৈধতা থাকবে, ঝুঁকি থাকবে, তারপর অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে। এই বৈশিষ্ট্যগুলো পেয়েছি না? হ্যাঁ। তাহলে এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখবো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। তোমরা এইটুকু লিখলেও হবে। তোমরা একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার কোন পলিটিক্যাল পার্টি এটাও কি তাহলে তো ব্যবসা? কারণ স্যার এখানে ঝুঁকি আছে, তারপর স্যার যে 4টা বৈশিষ্ট্য, সেই 4টা বৈশিষ্ট্য করে। হ্যাঁ, 4টা বৈশিষ্ট্য তুমি যেখানে খুঁজে পাবা সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমার ব্যবসায় বলবো। ঠিক আছে? ওকে স্যার। তো আমরা কি কি বৈশিষ্ট্য পেয়েছি? মুনাফা অর্জনের উদ্দেশ্য। একটি ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। যে অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে মুনাফা অর্জন থাকবে না সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসায় বলবো না। কি ঠিক আছে? ক্লিয়ার? একটি ব্যবসা প্রতিষ্ঠিত হয়, মালিকের প্রধান স্বার্থ হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে সেটি বৈধভাবে পরিচালনা করবে এবং ঝুঁকি নিয়ে এসে মুনাফা অর্জন করবে। এখন আসলে একটু ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি কাকে বলে? যে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হওয়ার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। কি বুঝতে পেরেছো? প্রত্যাশা ছিল আমি 5,000 টাকা লাভ করব, কিন্তু দেখা গেল যে 3,000 টাকা আমার লাভ হয়েছে। তাহলে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এই দুইটার পার্থক্য কত? 2,000 টাকা না? এই 2,000 টাকাই হচ্ছে আমাদের ঝুঁকি। এই ঝুঁকি পরিমাপ করা যায়। কি করা যায় বলো তো দেখি? পরিমাপ করা যায়। 2,000 টাকা আমি পরিমাপ করলাম না? রাইট। হ্যাঁ, এটা ধরো আরো 5,000 টাকা যদি লস হয় তাও আমি পরিমাপ করতে পেরেছি। তার মানে হচ্ছে আর্থিক মানদণ্ডে পরিমাপ করা যায় এমন হচ্ছে পার্থক্য টাকাই হচ্ছে আমাদের ঝুঁকি। আর অনিশ্চয়তা কি? ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না, সেটাই হচ্ছে আমাদের কি বলো? অনিশ্চয়তা। হ্যাঁ, ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না সেটাই হচ্ছে অনিশ্চয়তা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন লেনদেনের পৌনঃপৌনিকতা। লেনদেনের পৌনঃপৌনিকতা কি? যে বারবার লেনদেন হবে, ক্রয় করবে, বিক্রয় করবে, ক্রয় করবে, বিক্রয় করবে, তাই না? এটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়, এটাই হচ্ছে লেনদেনের পৌনঃপৌনিকতা। যেমন ধরো তোমার বাসায় খাওয়ার জন্য 1 বস্তা চাল বাবা ক্রয় করে নিয়ে এসেছে। আচ্ছা বলো দেখি
বাবার কর্মকাণ্ড বৈধ না অবৈধ? বৈধ স্যার। বৈধ বৈধ। স্যার। এখানে কোনো ঝুঁকি আছে? নো স্যার। ঝুঁকি নেই। মুনাফা অর্জন উদ্দেশ্য আছে? নো স্যার। চারটা বৈশিষ্ট্যের যে কোনো একটা মিসিং থাকলে আমরা সেটাকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করবো না। যেহেতু বাবা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে নিয়ে আসে নাই, সুতরাং এটাকে আমরা ব্যবসায় বলবো না, অর্থাৎ লেনদেনের পৌনঃপুনিকতার বৈশিষ্ট্যটা এখানে ছিল না। এরপরে আইনগত বৈধতা রয়েছে। আইনগত বৈধতা মানে আছে দেশীয় এবং আন্তর্জাতিক সামাজিক যে সকল আইন রয়েছে, হ্যাঁ, সেই আইন অনুযায়ী কর্মকাণ্ড অবৈধ হিসেবে গণ্য হওয়া, সেটা হচ্ছে অবৈধ। আর বৈধ হিসেবে গ্রহণ করা, গ্রহণযোগ্যতা পাওয়া, সেটা হচ্ছে আইনগত বৈধতা। ঠিক আছে? ধরে নাও যে এখন যে সিগারেট হচ্ছে, সিগারেট কি আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে এখনো? না, কিন্তু একটা সময় যদি নিষিদ্ধ করা হয়নি বলেই আজকে সিগারেটের ভালো ব্যবসা চলছে, সবাই সিগারেট খাচ্ছে, মানে হচ্ছে যে অপেনলি। কিন্তু একটা সময় আসবে যখন সিগারেটের স্বাস্থ্যহানির জন্য মারাত্মক কারণ হবে, তখন সরকার হয়তো চিন্তা করবে যে এটা অবৈধ হিসেবে গণ্য করি, তাই না? আইন পাশ করবে, আইন পাশ করবে, তখন হচ্ছে আর সিগারেট কেউ ব্যবসা করতে পারবে না। ঠিক আছে তো? অর্থাৎ এগুলো ক্রয় বিক্রয় সবগুলো বৈশিষ্ট্য থাকার পরেও আইনগত বৈধতা না থাকার কারণে সেটাকে আর ব্যবসা হিসেবে গণ্য করা যাবে না। স্বাধীন পেশা ও বৃত্তি, অর্থাৎ ব্যবসা এমন একটি বিষয় যেখানে জীবিকা অর্জনের জন্য অর্থ ইনকাম হয়, কিন্তু তুমি স্বাধীনভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে, অর্থাৎ কেউ তোমাকে এখানে বাধ্য করবে না। তোমার ইচ্ছা ব্যবসা করলে, না ইচ্ছা নয় বন্ধ করলে, ইত্যাদি তোমার স্বাধীনতা থাকবে। কি ক্লিয়ার? এরপরে হচ্ছে উপযোগ ও সম্পদ সৃষ্টি। ব্যবসার মাধ্যমেই প্রকৃতিতে যে সকল সম্পদ রয়েছে, এই সম্পদগুলোর উপযোগ তৈরি হয়, বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষের অভাব মোচন করার ক্ষমতা তৈরি হয়। যেমন হচ্ছে পাট কি তুমি সরাসরি ব্যবহার করতে পারবে? পাট, চাল, ধান না। তাহলে ধানকে চালে রূপান্তর করার জন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ কি রাইস মিল তৈরি হয়েছে। এই রাইস মিলে আমরা ধান দেওয়ার পরে চালে রূপান্তরিত হয়, ধান দেবার পরে চালে রূপান্তরিত হয়। তো ওরা ধান থেকে চালে রূপান্তর যখন হয়েছে, ধানের মূল্য বেশি না চালের মূল্য বেশি? এখানে বাড়তি উপযোগ যুক্ত হয়েছে, তাই এর চালের মূল্যটা বেশি হয়েছে, তাই না? পাট থেকে সুতা যখন তৈরি হয়, 1 মণ পাটের মূল্য আর 1 মণ সুতার মূল্য কি সেম হবে? কি মনে হয়? সুতার মূল্য বেশি হবে। তার মানে বাড়তি উপযোগ তৈরি হবে। এই উপযোগ, যার সুতা প্রয়োজন সে সুতা ব্যবহার করবে, যার হচ্ছে চাল প্রয়োজন সে চাল ব্যবহার করবে, যার চাল দরকার নেই সে আঠা ব্যবহার করবে, তাই না? ঠিক কিনা? বুঝতে পেরেছো তোমরা? বাজারে দেখবে যখন চাল থেকে আটা তৈরি হয়, তখন আটার মূল্য বেশি হয়ে যায়, চালের মূল্য কম। তার মানে হচ্ছে যে এই চাল থেকে আটা তৈরি করতে তোমাকে এখানে বাড়তি উপযোগ যুক্ত হয়েছে। ওকে। এবং সম্পদ সৃষ্টি, অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে, এগুলো মানুষের ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করা, যা মানুষের অভাব মোচন করতে পারে। আর এই অভাব মোচন করার ক্ষমতাই হচ্ছে উপযোগ। অভাব মোচন করার ক্ষমতাই হচ্ছে উপযোগ। যেমন তুমি ধরো টপ 10 থেকে তুমি একটা শার্টের কাপড় নিলে, তুমি শার্ট বানিয়ে পরবে নাকি কাপড়টা তুমি গায়ে জড়াবা? তার মানে হচ্ছে যে কাপড়টা তোমার কাছে গুরুত্ব বহন করছে না। কাপড় থেকে যখন শার্ট হবে তখনই তুমি ব্যবহার করতে পারবে, অন্যথায় তুমি ব্যবহার করতে পারবে না। তার মানে হচ্ছে যে কাপড় থেকে শার্ট উৎপাদন হয়েছে, তোমার এখন চাহিদা বা অভাব মোচন হচ্ছে, তাই না? তোমাকে এখন সুন্দর লাগছে পরলে। তাহলে বলো দেখি, এই বৈশিষ্ট্যগুলো তোমরা কি বুঝতে পেরেছো? ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে, নির্দ্বিধায় বলবে। হ্যাঁ বলো। স্বাধীন পেশা বা বৃত্তিটা বুঝি নাই স্যার। বৃত্তি মানে হচ্ছে যে জীবিকা অর্জনের উপায়। বৃত্তি মানে হচ্ছে যে এমন একটি স্বাধীন পেশা যেখানে তুমি কাজকর্ম করে অর্থ উপার্জন করে তুমি জীবিকা নির্বাহ করো। এটা কি ঝুঁকি? স্যার হ্যাঁ বলো। স্যার ঝুঁকি ও অনিশ্চয়তাটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন ভালো হতো। ঝুঁকি মানে হচ্ছে যে প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে পার্থক্যটুকুই হচ্ছে ঝুঁকি। প্রাপ্তি এবং প্রত্যাশা। আমি প্রত্যাশা করেছিলাম ছেলে A+ পাবে, ছেলে A+ পাবে, কিন্তু ছেলে দেখলাম যে C গ্রেড পেয়েছে। প্রাপ্তি প্রত্যাশা কি ফিল আপ হয়েছে? না স্যার। হ্যাঁ, তুমি আশা করেছিলা যে তুমি একটা শেয়ার ক্রয় করলা,
একটা শেয়ার ক্রয় করলাম, 500 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করলে, এক বান্ডেল 5000 টাকা দিয়ে শেয়ার ক্রয় করলে, 5000 টাকা দিয়ে তুমি এক বান্ডেল শেয়ার ক্রয় করলা। এখন তুমি আশা করছো যে কোম্পানি তো খুব ভালো, এর মার্কেট প্রাইস নিশ্চয়ই বাড়বে, তাই না? তুমি ভেবেছিলে যে এটা বাড়বে হয়তো 20,000 টাকা পর্যন্ত যাবে, অর্থাৎ 5000 টাকার শেয়ার কয় হাজার যাবে? 20,000 টাকা যাবে। কিন্তু পরের দিন গিয়ে দেখলা এই 5000 টাকার শেয়ার 10,000 টাকা পর্যন্ত গিয়েছে। তোমার প্রত্যাশা ছিল কত? 20,000 প্রাপ্তি কত হয়েছে? 10,000 পার্থক্য কত? 5,000। 10,000। এটাকে আর্থিক মানদণ্ডে পরিমাপ করতে পেরেছো? তাহলে এটা স্যার ঝুঁকি। এখন স্যার এখন যদি এই আমি স্যার 20,000 টাকা প্রত্যাশা করছি কিন্তু স্যার আমার 25,000 টাকা ইনকাম হয়েছে, তখন স্যার হ্যাঁ, তাহলে তা আরো বেশি, এটা সারপ্লাস। সেটা কি ঝুঁকি হবে? কোনটা? না, প্রাপ্তি প্রত্যাশার মধ্যে কোনো ঝুঁকি নেই এখানে, তাহলে তোমার কোনো ঝুঁকি নাই। স্যার ঠিক আছে? এই ঝুঁকিটা শোনো, ঝুঁকি তো হ্যাঁ, ঝুঁকি মানে শোনো, হ্যাঁ শোনো, প্রত্যাশার চেয়ে বেশি ঝুঁকি পাই তাহলে সেটা ঝুঁকি হবে না? প্রত্যাশার চেয়ে বেশি হলেও সেটা তোমার হচ্ছে, দেখো ঝুঁকি হচ্ছে স্যার এটাও তো, আমার কথা শোনো, স্যার এটাও তো এক ধরনের ঝুঁকি না স্যার? কারণ যখন বেশি হয়, আমি বলতেছি হচ্ছে ঝুঁকি মানে হচ্ছে যে লাভ বা লোকসান হওয়ার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। কি বলো দেখি? লাভ বা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে তবে সেটাকে ঝুঁকি বলবো, অন্যথায় ঝুঁকি বলবো না আমরা। এখন লাভও হতে পারে, এখনো 25,000 টাকা হয়েছে, কেন এটা 5,000 টাকা তো 2,000 টাকাও হতে পারতো নাকি? বলো তো দেখি। যদি লসটা হয় ঝুঁকি, আর লাভ যদি হয় প্রত্যাশার চেয়েও বেশি হয়, সবটাই ঝুঁকি। তুমি পার্থক্য করবে, এটাই ঝুঁকি। আমার ঝুঁকি পজিটিভ ঝুঁকি, এটা কি বুঝতে পারছো? জি স্যার, রাইট, হ্যাঁ, এটা হলো বিষয়। কম হইলে কি আগে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে? যদি ধরেন 10,000 টাকা কম আসছে প্রাপ্তি, রাইট, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মাইনাস দিয়ে প্লাস মাইনাস দুটাই হতে পারে। ঠিক আছে? আমরা বলতে প্রত্যাশা বাইরে আসলে, হ্যাঁ বলো। তাহলে কি আমরা বলতে পারি যে প্রত্যাশা বাইরের অংশকে ঝুঁকি বলে? প্রত্যাশার বাইরের অংশটুকু না, আমরা পার্থক্য বলবো, শুধু পার্থক্য বলবো, প্রত্যাশা এবং প্রাপ্তি। হ্যাঁ, পার্থক্য বলবো। এই পার্থক্য পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, মানে হচ্ছে যে তুমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, এই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য পজিটিভ হলেও ঝুঁকি, নেগেটিভ হলেও ঝুঁকি। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, নেক্সট। থ্যাংক ইউ তাহলে স্যার। এখন এই যে ব্যবসার কথা আমরা আলোচনা করছি, এই ব্যবসার কয়েকটি শাখা প্রশাখা রয়েছে, 3টি শাখা প্রশাখা রয়েছে। কয়টি শাখা রয়েছে বলো? 3টি। হ্যাঁ, 3টি। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ব্যবসার 3টি শাখা রয়েছে, একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবার সমষ্টিকে বলা হয় ব্যবসায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করাকেই বলা হয় ব্যবসায়। আরেকভাবে বললাম, ঠিক আছে? তো এখন আমরা জানবো শিল্প কি, বাণিজ্য কি, প্রত্যক্ষ সেবা কি। হ্যাঁ, তো আমরা আজকে আলোচনা করব শিল্প কাকে বলে। কেমন? অর্থাৎ শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, এখানে রূপগত পরিবর্তন হয়। বাণিজ্য বন্টন, ক্রয় বিক্রয়, মালিকানা সূত্র হস্তান্তর হয়। আর প্রত্যক্ষ সেবা সংক্রান্ত আলোচনা আমাদের এই অধ্যায়ে আছে। তাহলে এখন দেখো ব্যবসার শাখা এবং আওতা হিসেবে শিল্প। প্রথম দেখো, শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন। প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প। অর্থাৎ প্রকৃতিতে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু এই সম্পদগুলো তুমি সরাসরি ব্যবহার করতে পারছো না। এই সম্পদগুলোর যদি রূপগত পরিবর্তন না হয়, তাহলে মানুষের প্রয়োজন বা অভাব মোচন করতে ব্যর্থ হবে। কি, তাই না? তাই তো? হ্যাঁ, যেমন পাট তুমি সরাসরি ব্যবহার করতে পারছো না, তাহলে পাট থেকে কারো সুতা দরকার, কারো রশি দরকার, কারো বস্তা দরকার, কারো ব্যাগ দরকার, কেউ কোনো মহিলা ভ্যানিটি ব্যাগ ইউজ করে হচ্ছে পাটের। তার মানে হচ্ছে কি, এগুলোর পাট থেকে এক একটা রূপ ধারণ করেছে নাকি? বলো তো দেখি। জি স্যার। হ্যাঁ, এই যে
এক রূপ থেকে অন্য রূপে রূপদান করার প্রক্রিয়াকেই বলা হবে শিল্প। খনিজ তেল আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, খনিজ তেল থেকে আমরা ডিজেল তৈরি করি, অকটেন তৈরি করি, আরো অন্যান্য যে হচ্ছে উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা তৈরি করি। তারপর হচ্ছে খনি থেকে কয়লা উৎপাদন করে আমরা কয়েল তৈরি করি, তাই না? কয়লা তো নিয়ে এসে বাসায় এখানে জ্বালালে তো আর মশা মরবে না, তাই না? বা হচ্ছে ওইটা আমরা ব্যবহারও করব না, তোমার জামা কাপড় হাত পা নষ্ট হবে। তাহলে আমাদের কয়েল তৈরি করতে হবে, তা কয়েল যে তৈরি করছে তারা শিল্প সংক্রান্ত কাজ করছে। এই শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন, অর্থাৎ এখানেই রূপগত পরিবর্তন হয়, উৎপাদন হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এবং এই শিল্প সংক্রান্ত কাজ একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত হয়, কেন্দ্রীভূত কাজ। বুঝতে পারছো? একটি নির্দিষ্ট স্থানে উৎপাদন হয়। যেমন হচ্ছে যে তুমি ধরো যে হকের বিস্কিট পাও, এই হকের ফ্যাক্টরি কিন্তু একটি নির্দিষ্ট স্থানে, কিন্তু হকের বিস্কুট তুমি সব জায়গায় পাচ্ছ, কিন্তু উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে। তারপরে স্কোয়ারের মেডিসিন, এটি নির্দিষ্ট ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সব জায়গায় ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি এক জায়গায় রয়েছে। কি এই উৎপাদিত হচ্ছে ঔষধগুলো আমরা সব জায়গায় পাচ্ছি। এই জন্য বলা হচ্ছে যে এই শিল্প সংক্রান্ত কাজ একটি কেন্দ্রীভূত কাজ। তোমরা কি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ। এখন এই শিল্পের কিছু প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদগুলো আমি একটু শর্ট করে বলবো, তুমি একটু শুনবে। দেখো যে শিল্পের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ, এগুলো নাম মুখস্থ করে লিখতে হবে, বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে। প্রজনন শিল্প, কৃষি শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ, উৎপাদন, সেবা, বিশ্লেষণ, যৌগিক সংযোজন। আমি একটু শর্ট করে বলবো, কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলবো। দেখো প্রজনন শিল্প খুব বেশি গুরুত্বপূর্ণ, তারপরে নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। প্রজনন শিল্প কাকে বলে? যে উদ্ভিদ প্রাণী থেকে প্রজনন মানে জন্মগ্রহণ করে, উদ্ভিদ প্রাণী থেকে উদ্ভিদ প্রাণীর বংশ বিস্তার করার জন্য যে সকল শিল্প নিয়োজিত রয়েছে সেগুলোকে প্রজনন শিল্প বলে। কি বুঝতে পারছো? বংশ বৃদ্ধি যদি বুঝায় তাহলে সেটা আমরা প্রজনন শিল্প বলবো। আর যদি বংশ বৃদ্ধি করা না বোঝায়, বরং বড় হচ্ছে, রোপণ করেছি, সংরক্ষণ করছি, বড় হচ্ছে, কিন্তু এটা তখন তো কৃষি শিল্প হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? কৃষি শিল্প। যেমন তুমি মাছের পোনা এনে পুকুরে ছাড়লা, মাছের পোনা 50টা ছেড়েছো, 50টি আর কোনো বাচ্চা দেয়নি, তাহলে 50টা আজকে 2 বছর পর বড় হয়েছে, এটা হচ্ছে কৃষি শিল্প। কিন্তু মাছের পোনা ছাড়ার পরে এগুলো বড় হয়েছে, এগুলো থেকে ডিম হয়েছে, বাচ্চা দিয়েছে, তখন প্রজনন শিল্প। ক্লিয়ার তোমাদের কাছে? হ্যাঁ, প্রজনন এবং কৃষি এই জন্য কাছাকাছি রেখেছি। নিষ্কাশন শিল্প কি? প্রকৃতিতে যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই প্রাকৃতিক সম্পদগুলো সংগ্রহ করার নামে হচ্ছে নিষ্কাশন শিল্প, যা এখনো পরিবর্তন হয়নি। যেমন হচ্ছে বন থেকে কাঠ সংগ্রহ, বন থেকে কি সংগ্রহ? কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ, মোম সংগ্রহ, তারপর হচ্ছে পদ্মা থেকে ইলিশ মাছ সংগ্রহ, এগুলো কি প্রকৃতি থেকে? হ্যাঁ, এগুলো প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার রূপদান এখনো কোনো পরিবর্তন করা হয়নি। এগুলো এই প্রকৃতি থেকে সংগ্রহ করার নামই হচ্ছে নিষ্কাশন শিল্প। ক্লিয়ার তোমাদের কাছে? রাইট। হ্যাঁ, এরপর আসছে থেকে নির্মাণ শিল্প। নির্মাণ মানে হচ্ছে যে বড় বড় ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করা, ইট, কাঠ, পাথর, রড ইত্যাদি দিয়ে হচ্ছে এই সকল জিনিসপত্র তৈরি করার জন্য যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে নির্মাণ শিল্প বলে। যেমন রিয়েল এস্টেট কোম্পানিগুলো, এগুলো কি বলো দেখ কি শিল্প? এগুলো নির্মাণ শিল্প। এগুলো বাড়িঘর তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, তাই না? এখন আসো দেখি উৎপাদন শিল্প কি বা প্রস্তুত শিল্প। যে বলছে যে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিভিন্ন উপকরণ সংযুক্ত করে ব্যবহার করে যখন নতুন আরেকটি পণ্য উৎপাদন করা হয় তখন তাকে বলা হয় উৎপাদন শিল্প। যেমন হচ্ছে পাট হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, পাট সংগ্রহ করা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প, ধরে নাও। কিন্তু পাটকে প্রসেস করে যখন আমাদের বস্তা উৎপাদন হবে তখন এই বস্তাকে বলা হবে আমাদের কি? উৎপাদন শিল্প। বস্তা উৎপাদন, ব্যাগ উৎপাদন, সুতো উৎপাদন করার কাজে, রশি উৎপাদন করার কাজে যে সকল শিল্প প্রতিষ্ঠান কাজ করছে সেগুলোকে বলা হবে আমাদের কি? উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প। এরা এটা কি এমনি এমনি হয় নাকি একটি প্রক্রিয়ার মধ্য থেকে হয়? একটি প্রক্রিয়া। তোমরা যদি কখনো কোনো জুট মেলে ঢুকতে পারো তাহলে দেখবে, আমি গিয়েছিলাম ওই ডেমরাতে, তখন দেখেছি কিভাবে এই পাট থেকে সুতা, তারপরে হচ্ছে রশি, এরপরে হচ্ছে যে চট, ব্যাগ, বস্তা ইত্যাদি তৈরি হয়, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাকৃতিক সম্পদগুলো রূপদান করার ফলে যে করার জন্য যে সকল শিল্প প্রতিষ্ঠান কাজ করছে সেগুলো হচ্ছে আমাদের উৎপাদন বা প্রস্তুত শিল্প। সেবা শিল্প কি? মানুষের জীবনযাত্রাকে উন্নত করার জন্য
আচ্ছা বলো দেখি, ফ্যান বাসায় থাকার ফলে কি তোমার জীবনযাত্রা উন্নত হয়েছে না অনুন্নত হয়েছে? উন্নত হয়েছে। ফ্রিজ উন্নত হয়েছে। গ্যাস পানি বিদ্যুৎ তারপর হচ্ছে মোবাইল ফোন অপারেটর, এগুলো তোমাদেরকে কি দেয়? হ্যাঁ, সেবা দেয়। তো এই সেবাগুলো পাওয়ার ফলে তোমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তো এই উন্নত করার জন্য যে সকল শিল্প প্রতিষ্ঠান কাজ করছে এগুলো হচ্ছে সেবা শিল্প। এই শিল্পগুলোর সেবা হস্তান্তর করা যায়। ওকে, এরপরে আসলে বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ মানে হচ্ছে যে এক শিল্প থেকে এক প্রাকৃতিক যে সকল সম্পদ রয়েছে এগুলোকে বিশ্লেষণ করে যখন নতুন আরেকটি পণ্য উৎপাদন করা হয় তখন সেটাকে আমরা বিশ্লেষণ শিল্প বলবো। যেমন ধরো যে প্রকৃতিতে আমাদের যে সকল প্রাকৃতিক ওই যে তেল পাওয়া যায়, এই তেলগুলোকে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করে একটা অকটেন তৈরি করা হয়, একটা ডিজেল তৈরি করা হয়, একটা মোবিল তৈরি করা হয়। বুঝতে পারছো? এগুলো কি বিশ্লেষণের ফলাফল কিনা? এই বিশ্লেষণের ফলে আমাদের এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোকে বলা হবে বিশ্লেষণ শিল্প। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে যৌগিক শিল্প এবং সংযোজন শিল্প। সংযোজন শিল্প হচ্ছে যে বিভিন্ন উপকরণ সংযোজন করে যখন নতুন একটি পণ্যের রূপদান করা হয়। যেমন ধরো যে মোটরসাইকেল অথবা তোমার একটা টিভির বিভিন্ন পার্টস কি করে বিভিন্ন জায়গা থেকে এগুলা রূপদান করা হবে না, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একত্রিত করে তখন একটা মোবাইল তৈরি হয়, একটা টিভি তৈরি হয়, একটা মোটরসাইকেল তৈরি হচ্ছে, বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। বুঝছো? ধরো যে একটা মোটরসাইকেল, ভারতের টায়ার, জাপানের টিউব, তারপরে ইঞ্জিনটা হচ্ছে উত্তর আমেরিকার। বুঝছো? তখন এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণগুলো এনে সংযুক্ত করে করার কাজে যে সকল শিল্প কাজ করছে সেগুলোকে আমাদের সংযোজন শিল্প বলে। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। হ্যাঁ, এখন আসলে দেখি আমরা এই যে আজকে যে আলোচনাগুলো করলাম এখান থেকে আমাদের বাড়ির কাজ থাকা উচিত না? হ্যাঁ, কি করবে বাড়ির কাজ? কি করবে আমি একটু পরেই তোমাদের স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দেব। এখন সবাই যেহেতু এখানে আছো, কতজন? 42 জন। তোমাদেরকে বলে দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই সবগুলো লেকচার আপলোড করা হচ্ছে, তোমাদের সমস্ত ক্লাসগুলো আপলোড হবে। তো এই আপলোডকৃত ক্লাসগুলো তুমি ধরো 2 বছর পরে একটা ক্লাস খুঁজে পেতে চাও, দেখি আমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্রের প্রথম পার্টটা আমি পেতে চাই, তখন তোমরা লিখবে কি ইউটিউবে গিয়ে #BOM1 চ্যাপ্টার 1 পার্ট 1। পার্ট 2 খুঁজে পেতে চাও তাহলে পার্ট 2 দাও, পার্ট 3 খুঁজে পেতে চাও পার্ট 3 দাও, দিলেই অটোমেটিক ভাবে এটাই পাওয়া যাবে, এই লেকচারটাই পাওয়া যাবে। আর তোমাদের গ্রুপে আমি এই হচ্ছে এটার লিংকটা শেয়ার করব এই ক্লাসের, তোমরা দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেন পরের ক্লাসগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে? এখন বলো। হ্যাঁ, কার কি প্রশ্ন আছে বলো। সংযোজন শিল্পটা আরেকবার বলতেন যদি। সংযোজন মানে হচ্ছে যে বিভিন্ন শিল্পে উৎপাদিত পণ্যের বিভিন্ন অংশ, চূড়ান্ত অংশ এনে একত্রিত করে যখন নতুন আরেকটি পণ্য উৎপাদন করা হয়, আর এই উৎপাদন করার জন্য যে শিল্প নিয়োজিত রয়েছে সেটাকে বলা হবে সংযোজন শিল্প। যেমন ধরো টিউব, তোমার যে সাইকেল আছে সেই সাইকেলে দেখবে টিউব ব্যবহার করা হয়। টিউবটা কি তুমি আর কোনো সাইকেলে লাগানোর ক্ষেত্রে আর কোনো পরিবর্তন করবে নাকি সরাসরি ওটা এসে লাগাবা? হ্যাঁ, সরাসরি লাগাবে, এটা আর পরিবর্তন করার দরকার নেই। চূড়ান্ত পণ্য এটি বিভিন্ন জায়গা থেকে এনে যখন একত্রিত করে নতুন আরেকটি পণ্য উৎপাদন তৈরি করা হয় তখন সেটাকে বলা হবে আমাদের সংযোজন শিল্প। তোমাদের যে কোনো প্রশ্ন আগামী দিন তোমরা শুরুতেই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো তথ্য যারা রেজিস্ট্রেশন করেছো তারা আমাকে